এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিছু নেবেন না আপনি, এইসব আমার আব্বা অনেক কষ্ট কইরা তৈরি করছে, এত বছর ধরে দেখভাল করছে। আজকে আপনি হুট করে আয়সা সবকিছুর মালিক হবেন? রোজাইফের হাসি থামে না। সেজুদের হুমকিতে অল্প বয়সের প্রলাপ মনে হচ্ছে। সে বাঁকা হাসলো। বটে, তোমার হুমকিতে আমি খুব ভয় পেয়েছি। ও মাগো, কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে? সেজুদের রাগ বাড়লো, হেসে বলল, দরকার লাগলে তাই করব আমি। রোজাইফ সেজুদের হুমকি হেসে উড়ে দিল। বেশ, আমিও দেখব তুমি কিভাবে আমাকে ঠেকিয়ে রাখো। সেজুদের ভস্ম করে দেওয়া দৃষ্টির বিপরীতে রোজাইফের বাচ্চা মেয়েকে দেওয়া প্রশ্রয়ের হাসিটা দুপুরের কড়া রোদের মাঝে হঠাৎ বয়ে যাওয়া নমকা হাওয়ার মতোই মিষ্টি। আর রাতে খেতে বসে মাজেদ খুব উসখুস করছে। জরুরি কথা বলবার আছে, কিন্তু কিভাবে বলবে বুঝে পাচ্ছে না। শামসুন নাহার ছেলেকে দেখল। কিছু কইবি বাজান, হমন করতাছস কেন? আম্মা, খুব হাত টান যাইতেছে, কি করুম বুঝতাছি না। সাজেদ খাবার খাওয়া থামিয়ে বলল, কেন ভাইজান, হাত টান কেন? মাজেদ গম্ভীর হলো। বিয়ার অনুষ্ঠান গেল, তারপর বাড়ির কাজ চলতেছে, এদিকে ওই পোলাকে দেওয়া লাগছে কিছু টাকা। জাহাঙ্গীর ভ্রু কুঁচকে জানতে চাইল, কোন পোলা? রোজাইফারে প্রথমে 2 লাখ চাইছিল, পরে ওই দিন হিসাবপত্র দেখা আরও 3 লাখ চাইল। ওরে টাকা দিয়ে আমার হাতে আর কোনো টাকা নাই। এদিকে স্কুলের মাস্টার গো বেতন দেওয়া লাগবে, কি করি কও তো? সাজেদ সাবধানে চেঁচিয়ে উঠল, এইসব কি কোন ভাইজান? ওই পোলা চাইলো আর আপনি টাকা দিয়ে দিবেন? আমাগরে জানাইবেন না একবারও? না জানায় এত বড় কামটা করলেন কেমনে? মাজেদ মিনমিন করলো, জানানোর টাইম দিছে নাকি? কইল না দিলে সরকারি অফিসে কমপ্লেন কইরা নিবন্ধন বাতিল কইরা দিবে। জাহাঙ্গীর রেগে গেল। আরে আপনি ভয় পাইয়া টাকা দিয়ে দিলেন? এমনি দিলে আমরা চলুম কি দিয়া? মাজেদ অসহায় চাহনি দিল। তাইলে কি করতাম? ওর লাগে যুদ্ধ করুম? লাগলে তাই করুম। আমাকে এতদিনের সাজানো গোছানো জিনিস ওরে এমনিই খাইতে দিতাম। মাজেদ বিরক্ত হয়ে বলল, তোরা যা পারস কর, আমি এসব ঝামেলায় যাইতে পারুম না। এমনিই কম ঝামেলায় নাই আম্মা, এখন কি করুম কন? টাকা জোগাড় না হইলে স্কুলের স্যারগো বেতন আর আমার বাড়ির কাম দুইটাই বন্ধ হইয়া যাইবে। শামসুন নাহার চুপচাপ খাওয়া শেষ করলো। মাজেদ অধৈর্য হয়ে বলেই ফেলল, আম্মা কিছু কন, কি করবো এখন? শামসুন নাহার বিরক্ত হলেন। আমি কি করমু? ওইসব কিছু বুঝি আমি? তোরা 3 ভাই মিলে ঠিক কর কি করবি। সাজেদ বলে উঠল, ইটের ভাটার বেচা বিক্রি একদমই কম, নাই বললেই চলে। দেওয়ার মতো টাকা নেই। এইবার ফসলের দাম কম, গোদামের আলু বেচে যা হয়েছিল তার অর্ধেক তো দিলাম বিয়াতে। যা আছে তা আবার ফসলের জিনিস কেনার দরকার লাগবেও। জাহাঙ্গীর তাড়াহুড়ো করে জবাব দিল। মাজেদ দীর্ঘশ্বাস ফেলে। আম্মা, উত্তরে রাস্তার পাশে জমিটা বেচতে চাই। ওই টাকা দিয়ে আপাতত স্কুলের খরচ আর আমার বাড়ির কাজটা সামাল দেই। জাহাঙ্গীর ফট করে বলে ফেলল, অত ভালো জমি বেচবেন মানে? ওই জমি তো একা আপনার না, আপনি ওই সিদ্ধান্ত নিলেন কেমনে? অপমানে আর বেদনায় নীল হলো মাজেদ। দুঃখী গলায় বলল, তাইলে কি চাস তোরা? আমি উদান্ত হইয়া থাকি? সাজেদের এই দোতলা তোর নামের একতলা আমি নিজে দাঁড়াই থাইকা কাম করাইছি, তখন জিনিস বইলা আলাদা নজরে দেখি নাই। আর আব্বা নিজের দালানটা আমারে দিতে চাইছে বইলা আমি আর নতুন কইরা কিছু বানাই নাই। এখন ওই দালান আব্বা আরেক পক্ষরে দিলে এই দায় কি খালি আমার? কষ্ট একা আমার, আর আমার পোলাপানের কথা লাগতেছে কেন? রুমজু রেপিন পতন নীরবতা নেমে এলো। মাজেদের হৃদয় চূর্ণ করে একটা শ্বাস ছাড়ল। সবার সব গোছানো হইয়া গেছে বইলে এখন আমি করলেই তোগো চোখে লাগবে। এইটা মানুষ না আমি, আমার মাথা গোজনের ঠাঁই লাগবে, তাই ওই জমি বিক্রি করার লাগবে। আর একটা কথা, ওই পোলা যদি আব্বার দেওয়া সব কিছু বুঝা নিতে শুরু করে তাইলে আমরা সবাই বিপদে পড়ুম। তার চাইতে ভালো ও যা চায় তা ওরে দেই, তাতে যদি
ওই শান্ত থাকে থাক। কিন্তু শেষ পর্যন্ত তো নিজের সব বুঝে নিব, তাহলে ওর চাওয়া পূরণ করে লাভ কি? না পারতে বলে ফেলল লাকি। তাইলে তুমি কি চাও? ওরে এখনই সব বুঝাই দিব? সাজেদ গর্জে উঠল। ভাইজান পাগল হয়েছেন? আমাকে তো তাইলে ভিক্ষার থালা হাতে নিয়ে বসা লাগবো। মাজেদ মাথা নাড়ে। আমিও তাই কই, যতদিন দেরি করা যায় করো। এর মধ্যে ওরে ঠেকানোর অন্য কোনো উপায় বাইর কর তোরা, নইলে যা হইব সবারই তা ভোগ করা লাগবে। শামসুন নাহার এবার ফিসফিস করলো। এইবার এমন কিছু কর যাতে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। বারবার এই ঝামেলা পোহাতে ভালো লাগে না। মাজেদ চমকে গেল। আম্মা, আপনি যা বলতেছেন বুঝে বলতেছেন? শামসুন নাহারের নন্দয় ক্ষণিকের জন্য জ্বলে উঠল যেন। না বুঝা কওনের কি আছে? 20 বছর আগে যদি জানতাম এমন কিছু হইব তাহলে তখনই ব্যবস্থা নিতাম। অমনে ছাইরা দিতাম না ওপরে। থাকলেও রোজায় ফিরল 5 দিন পরে। বিকেলে সে সময় দোতলায় আসর বসেছে। পাখির কিচিরমিচিরের শব্দের মতো কলকাকলিতে মুখর কোনার ঘরে উকি দিতে সব চুপচাপ। রোজায় অবাক হয়ে দেখল সে যদি নাহিয়ান আর নাদিরা ফ্যাকাশে মুখে ওর দিকে তাকিয়ে আছে। নাদিরা কাপা কাপা কণ্ঠে বলল, দা ভাই তুমি আজকে আসার কথা ছিল, কই মা তো কিছু বললো না? রোজায়েব ঘরের ভেতরে এসে দাঁড়ায়। 3টে নার্ভাস মুখকে জরিপ করলো। আসার কথা তো 3 দিন আগেই, দেরি হলো বলে আজ এলাম। কিন্তু মনে হচ্ছে হঠাৎ এসে তোদের খুব প্রবলেম করে দিলাম। নাদিরা কষ্ট করে ঠোঁট টেনে হাসলো। আরে তা কেন, আমরা তো তোমাকে মিস করেছিলাম। রোজায়েব 2 হাত তাড়াতাড়ি ভাবে রেখে দাঁড়ালো, মাথা নেড়ে বলল, হ্যাঁ, দেখতেই পাচ্ছি কতটা মিস করছিস। নাহিয়ান উঠে দাঁড়িয়ে বলল, ব্রো, আমরা পড়ালেখা নিয়ে আলাপ করেছিলাম জানো। সেজুতি আর আমি ক্লাসমেট। আরও মজার ব্যাপার হলো আমরা দুজনে সায়েন্স। ভালোই হলো না বলো? এখানে একই বাড়িতে পড়ালেখা করার একজন পার্টনার পাওয়া গেল। রোজাইফের দৃষ্টি সেজুতিতে আটকে আছে। মেয়েটা তখন থেকে মাথা নিচু করে পা খুঁটিয়ে যাচ্ছে। রোজাইফ ওকে দেখতে দেখতেই বলল, খুব ভালো। তা কি পড়বি দুজন মিলে ঠিক করেছিস? সেজুতি উঠে দাঁড়ায়। আমি আসি নাদিরা। নাদিরা মাথা নাড়তে সেজুতি দৌড়ে বেরোতে যেয়ে সোজা রোজাইফের সাথে ধাক্কা খেলো। মৃদু স্বরে আর্তনাদ করে পিছিয়ে গেল মেয়েটা। নাদিরা ছুটে এলো। সেজুতিপু ব্যথা পেয়েছো? সেজুতি মাথা নাড়ে। না ঠিক আছে আমি, আচ্ছা যাই। হ্যাঁ বলে প্রায় পালিয়ে গেল বলা যায়। নাদিরা বারবার ঠুক গিলছে আর রোজাইফকে দেখছে ভয়ে ভয়ে। দা ভাই বকো না প্লিজ। সেজুতিপু ভালো মেয়ে, তুমি জানো ওর সাথে ওর কথা বলে না। ওই যে ওই লোকটার সাথে বিয়েতে রাজি হয়নি বলে ওরা আপুকে দেখতে পারে না। আপুর থাকার জন্য ঘরও নেই। ওই রুমটায় নাকি আপু থাকতো, এখন তো আমি থাকছি। সব শুনে দিদা বলল সে যেন আমার এখানে এসে থাকে। আপু রাজি হয়নি, কিন্তু আমি জোর করেছি। তুমি প্লিজ ভুল বুঝো না। ব্রো, সিএচ রিয়েলি সুইট। একটু বোকাশোকাও আছে, বাট পড়ালেখায় খুব ভালো বুঝলে। দেখলাম অনেক কিছু আমার থেকে ভালো বোঝে। নাহিয়ান কাজ ছাকালো। রোজাইব ঠোঁট চেপে কথা শুনছিল, এবার মুখ খুলল। তুইও ভালো বুঝতি যদি গেম খেলা থেকে ফুরসত পেয়ে বইয়ে চোখ বুলাতি। নাহিয়ান মাথা চুলকালো। কথা না বাড়িয়ে নিজের ঘরে ফেরত গেল সে। ফ্রেশ হয়ে নিচে নেমে ফজিলাতুন্নেসার কাছে বসলো। রাতের খাবার খেতে খেতে গত দিনগুলোর খোঁজ খবর নিল। সন্তুষ্ট হয়ে ঘুমাতে গেল। এদিকে সেজুতির কেন যেন সে রাতে আর ঘুম হলো না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। বারবার সন্ধ্যার ঘটনা মনে পড়ছে। হুট করে রোজাইফকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল সে। তার উপর রোজাইফের ওরকম অন্তর্ভেদী দৃষ্টির সামনে কেমন কুকড়ে যায় সে। লোকটা খুব তেরা, নিজের কথায় নড়চড় করে না। মায়ের দয়াও কম মনে হয়। ওই যে এত জোরে ধাক্কা খেয়ে পড়ে গেল লোকটা, তবু এক চুল নড়ল না। শুধু ছোট করে একটা কথা বলেছিল যা তার কানে বেজে চলেছে এখনো। হাঁটতেও পারে না ঠিকঠাক, এই নাকি আবার আমাকে ঠেকাবে।
অন্য সময় হলে একদম সাথে সাথে উচিত জবাব দিয়ে দিত সে যদি, কিন্তু ওই সময় কেন যেন কথা আসেনি মুখে। উল্টো অপমান বোধে কান গরম হয়ে উঠেছিল। লোকটাকে কি করে জব্দ করবে ভেবে পাচ্ছে না কিছুতেই। প্রতিদিন স্কুল থেকে বেরোলেই নাদেরকে দেখতে পাচ্ছে নীলা। ওকে দেখলেই নাদের তেলতেলা একটা হাসি দিচ্ছে, যা দেখে গা জ্বালা করছে। এই লোককে কিছুতেই সহ্য হচ্ছে না নীলার। কেমন একটা গদগদ হয়ে কথা বলে। বিয়ের পরদিন ফিরানিতে সে বাবা মাকে বলে দিয়েছে আর যাচ্ছে না নাদেরের কাছে, অন্তত স্কুল শেষ হওয়া অবধি তো নয়। বাবা মা কিছু বলেনি, কিন্তু এই নাদেরের ঠাং শুরু হয়েছে। প্রায় প্রতিটা দিন স্কুল গেটে দাঁড়িয়ে থাকে। নীলা বেরোলে ওর সাথে সাথে হেঁটে বাড়ি পর্যন্ত আসে। নীলা বাড়িতে ঢুকলে এসে চলে যায়। পথে টুকটাক কথা বলে নাদের। কোনো দিন আইসক্রিম চকলেট কিনে দেয়। নীলা নিতে না চাইলে জোর করে বলে নিঃশব্দে নিয়ে নেয়। পরে বাড়িতে এসে চুপটি করে ফেলে দেয়। নাদেরকে আজ অবধি বাড়িতে ডাকেনি নীলা। আজ নাদের চকলেট বা আইসক্রিম কোনোটাই কেনেনি। চুপচাপ নীলার পাশে পাশে হাঁটছে। নীলা মাঝে মাঝে নাদেরকে দেখছে আর চোখে। হুট করে নাদের বলল, আজকে চকলেট আইসক্রিম কিনি নাই, দিয়ে কি লাভ, তুমি তো খাও না, বাড়িতে ঢুকে ফালাই দাও। নীলা দাঁড়িয়ে গেল। লজ্জাও পেল খুব। লোকটা দেখলো কিভাবে এত সব। নাদের হাসলেও সামান্য। তুমি ঘরে ঢুকুনের আগ পর্যন্ত খাড়াই থাকি, তাই দেখছি। শরমে গাল দুটো লাল হলো নীলার। নাদের অবশ্য দাঁড়ায় না, হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতেই বলল, তুমি আমারে ঘৃণা করো? নীলা চুপ করে রইল। নাদের তার জবাব পাওয়ার আশা না করে বলল, ঘৃণা করার মতো কিছু কি করছি আমি? বিয়া হইছে তোমার লগে আমার, মানলাম বিয়াটা তোমার ইচ্ছায় হয় নাই, যেমনই হোক হয়েছে তো, তাহলে এখন মাইন্না নিলে কি হয়? আমি তো কোনো কিছুতে জোর করছি না। তুমি তোমার মতো থাকো, পড়ালেখা করো, আমি মাঝে মাঝে দেখতে আসি তোমারে, বউ লাগেও দেখতে মন চায়। তুমি পছন্দ না করলেও তাও আসুম না, তবুও আল্লাহর দোহাই লাগে উল্টাপাল্টা কিছু কইরো না। তোমার লগে জীবনটা কাটাইতে চাই নীলা। আমি মানুষটা এতটাও খারাপ না, একটু ভালো কইরা ভাইবা দেখো, টের পাইবা। নীলার বুকটা ধুকপুক করছে। বাকি পথ নাদের চুপচাপ রইল। নীলা ঘরে ঢুকতে এসে ফিরতে পথ ধরল। আজ নীলা পিছু ফিরে নাদেরের চলে যাও দেখলো। কেন যেন তার মনটা উদাসী হলো বিনা কারণে। নাদের আর নাহিয়ানকে সাথে নিয়ে আজ তাড়াতাড়ি ফিরে আসছে রুজাইফ। একসাথে গাড়িতে ফিরলে ঝামেলা কমে যায় বলে আজ অফিস থেকে একটু আগেই বেরিয়ে এসেছে। পথে দুজনেই পড়ালেখার আপডেট শুনছিল। হঠাৎ করে দুজন চেঁচিয়ে উঠল। রুজাইফ চমকে পিছু ফিরে জানতে চাইল কি হয়েছে। নাদিরা জানালো, সেজুতুপুকে দেখলাম পথে দাঁড়িয়ে আছে, হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে। কি বলিস? ও এখানে কেন আসবে? এটা তো ওর বাড়ি আর স্কুলের উল্টো পিঠ। নাহিয়ান বলল, আমিও দেখেছি ব্রো, একা মেয়ে এই মাঝপথে দাঁড়িয়ে আছে, আমাদের ওকে হেল্প করা উচিত ব্রো। দা ভাই প্লিজ একটু পিছাও গাড়িটা, আপু একা একা দাঁড়িয়ে আছে, যদি কোনো বিপদ হয়। নাদিরা নাকি সরে আবদার করলো। রুজাইফ বিরক্ত হলো। কি জ্বালা, ওর এলাকা সবাই চেনে ওদের, ওর কেন বিপদ হবে? তবুও দা ভাই বলা তো যায় না, দেখছো না রাস্তাঘাট কেমন শুনশান হয়ে আছে, চলো না প্লিজ, নানু শুনলে কিন্তু খুব বকবে তোমাকে। অগত্যা বাধ্য হয়ে রুজাইফকে গাড়ি ঘোরাতে হলো। সে যদি আসলে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। সকালের সাথে দেখা করতে এসেছিল কলেজ ফাঁকি দিয়ে। সোহান এত দূর এগিয়ে দিয়ে নিজের কাজে গেছে। এখন নির্জন রাস্তায় বড্ড ভয় করছিল। পরিচিত গাড়িটাকে দেখে মনে খানিকটা সাহস পেলেও রুজাইফের কথা ভেবে কুকড়ে গেল। কিন্তু পরক্ষণে নাদিরা নাহিয়ানের উচ্ছ্বসিত ডাকে সে রুজাইফকে ভুলে গেল। গাড়িতে উঠে তার স্বভাবস্বরূপ ভঙ্গিতে গল্প শুরু করলো। কেন এসেছে, কিভাবে রাস্তায় দাঁড়ালো, সব বিস্তারিত বলে তবে দম নিল সেজুতি। পানি খেতে গিয়ে সামনের আয়নায় নজর পড়তেই পানি উগলে দিল নিজের গায়ে। হে বেটা, এমনি তাকায় আছে কেন? যেন চাহনি দিয়ে গিলে খাবে এমন করে তাকিয়ে আছে দেখে সেজুতি ঠুক গেল। রুজাইফ এক নজরে মিররে তাকিয়ে দেখছিল সেজুতিকে। লম্বা বেনুনিটা বুকের উপর পড়ে আছে অবহেলায়। কানের ঝুমকা এমনভাবে দুলছে যেন বিদ্রোহ করছে কানে থাকবে না। তার আশেপাশে কিন্তু ছোট ছোট চুল উঠছে বাতাসে। চোখে কাজল লেপটে আছে। মাঝারি সূর্যরায় লিপস্টিকও আধ খাওয়া। তবু সম্মোহিতের মতো তাকিয়ে রইল রুজাইফ।
তারপর মেয়েটা মুখ থেকে পানি উগলে দিল। দেখার মতো হয়েছিল মুখটা। রোজাইফের হাসি পেলেও হাসল না, মুখ টিপে গম্ভীর হয়ে বসে রইল। ভাবছে সুহান ছেলেটাকে দায়িত্ববান ভেবেছিল। এই ছেলে কিনা তার একমাত্র সুন্দরী শালিকাকে এভাবে একা ফেলে চলে গেছে। দেখা হলে খুব করে বকে দিবে তাকে। সে যদি তার পুরনো নিজ হাতে সাজানো রুমটাতে মোটামুটি পাকাপোক্ত আসন গেড়ে নিয়েছে। কলেজের ক্লাস শেষ করে ঘরে ফিরে গোসল খাওয়া ঘুম শেষ করে বই খাতা নিয়ে চলে আসে নাদিরার ঘরে, মানে তার পুরনো ঘরে। নাদিরা ততক্ষণে স্কুল থেকে ফিরে খেয়ে দিয়ে তৈরি। সে যদি আসলে কিছুক্ষণ গল্প করে দুজনে পড়তে বসে। খানিক বাদে নাহিয়ান ওদের সাথে যোগ দেয়। সে যদি আর নাহিয়ান একই ক্লাসের বলে দুজনের ভাব হয়েছে দ্রুত। ক্লাসে কি হলো না হলো সেসব নিয়ে হাসাহাসি আর আড্ডা চলে রোজাইফ আসার আগ অব্দি। রোজাইফ এলের সাথে সাথে নাহিয়ান নিজের কামরায় ফিরে যায়। সে যদিও নিজের বাসায় ফিরে যায়, তবে প্রায় দিনই রোজাইফের নজরে পড়ে যায় সে। অবশ্যই ইদানিং রোজাইফ কিছু বলছে না তাকে, দেখলে কেবল ভ্রু কুচকে তাকিয়ে থাকা ছাড়া। আজ রোজাইফ ওদের সাথে নিয়ে বাড়ি ফিরছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিল, হুট করে ঘুম ভেঙে গেল হয়েছের শব্দে। বিরক্ত হয়ে উঠে এলো বাইরে। নাদিরার ঘরে উকি দিতে মেজাজ খারাপ হয়ে গেল। সে যদি সহ তিনজনে মজা করে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করতে করতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রোজাইফ ঘড়ি দেখলো। এই সময় এভাবে সময় নষ্ট করার মানে কি? এটা পড়ালেখার সময়, এভাবে আড্ডা দেওয়ার সময় নাকি? সে রাগান্বিত হয়ে রুমে ঢুকলো। ওরা তিনজনই ভয়ে উঠে দাঁড়িয়েছে, মুখ কাচুমাচু করে নিচের দিকে তাকিয়ে আছে। রোজাইফ কিছু বলবে তার আগেই নুমা ওর হাত ধরে টানলো। নিচে আয় রোজাইফ, মা ডাকছে তোকে। রোজাইফ হতবাক হলেও প্রশ্ন না করে মেনে নিল। মাথা দুলিয়ে ওদের দিকে চাইলো। নাহিয়ান, তোর টিচার আসার কথা আজ মনে আছে? নাহিয়ান একবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আবার নামিয়ে ফেললো। মাথা নেড়ে বলল, মনে আছে ব্রো। মনে থাকলেই ভালো বলে বেরিয়ে এলো সে। তার পিছু পিছু নুমা। রোজাইফ নিচে নামতে নামতে ফুপুর দিকে তাকালো। কি হয়েছে? ওভাবে টেনে নিয়ে এলে কেন? ওরা পড়ালেখা না করে গল্প করে নাকি প্রতিদিন? নুমা হাসলো। ওরা গল্প করে এটা সত্যি, তবে এইটুকু সময় গল্প করলে ওদের মন ভালো থাকে। পড়ালেখা করে মন দিয়ে, তুই বকা দিলে ওদের মন খারাপ হতো, তাই টেনে এনেছি। রোজাইফ দাঁড়িয়ে গেল। একটু বেশি আশকারা দিচ্ছ না? ও বাড়ির কাউকে কিন্তু ভরসা করো না। ওরা কেমন তা নিশ্চয়ই তোমাকে ভেঙে বলার প্রয়োজন নেই। জানি, কিন্তু মেয়েটা ভালো, একটু বেশি চঞ্চল, তবে ওর মধ্যে প্যাচ নেই। আচ্ছা ধরলাম প্যাচ নেই, তাই বলে প্রতিদিন এখানে আসে কেন? আর ও বাড়ির লোকেরাই বা আসতে দেয় কেন? সন্দেহজনক কিনা বলো? হাজার হোক আমরা তো ওদের শত্রুই। আহা, ও শত্রু নাকি? ও কি জানে অতীত? ছোট মানুষ, নিজেদের বাড়ি ছিল, নিজের ঘর ছিল এটা। এখানে থাকলে হয়তো ভালো লাগে, তাই আসে। থাক, কিছু বলিস না। রোজাইফ হতাশ হয়ে মাথা নাড়ে। তোমরা এত সহজে গলে যাও ফুমা? এত তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করতে নেই, না হলে ঠকতে হবে। কে জানে ও কি ইচ্ছে করে পাঠায় কিনা? আমাদের খবর জানতে পাঠাতেও পারে। নোমা হতাশ হয়ে বলল, তুই বড্ড বেশি ভাবিস সব কিছু নিয়ে। ভাবতে হয়, এটা অতীত থেকে শিক্ষা পেয়েছি ফুমা। কথা বলতে বলতে দুজনে এসে বসার ঘরে বসলো। এই ঘরটা নতুন করে ডেকোরেট করা হয়েছে, বড় একটা টিভি লাগানো হয়েছে, সোফা সেট দিয়ে আরামদায়ক বসার ব্যবস্থা করেছে। সেই সোফায় বসে ফজিলাতুন্নেসা টিভি দেখছে। দুজনকে দেখে জানতে চাইলো, কি হয়েছে, কি নিয়ে কথা বলছিস দুজন? রোজাইফ দিদার কাছে বসলো। তেমন কিছু না, তোমার কোমর ব্যথার কি হাল? ফজিলাতুন্নেসা টিভির দিকে নজর ফিরিয়ে ঠোঁট বাঁকায়। আছে একরকম, বুড়ো বয়সে আর কত ভালো থাকবে। এই নুমা, হাসিম কোথায়? বেশ অনেকক্ষণ হলো ওকে দেখছি না। নুমা রান্নাঘর থেকে জবাব দিল, বাইরে গেছে মা। ফজিলাতুন্নেসা সতর্ক করলো, ও আজকাল একটু বেশি বাইরে থাকছে। বোকাশোকা মানুষ কখন কি হয়ে যাবে, মানা করিস এত বাইরে থাকতে। নুমা চা আর পাকোড়া নিয়ে ফিরে এলো। রোজাইফের হাতে চা দিয়ে বলল, এখানে চায়ের দোকানে কয়েকজনের সাথে আলাপ হয়েছে নাকি? গল্প করতে যাই বলে কিছু বলি না, সারাদিন ঘরে বসে থেকে কি করবে? রোজাইফ ভাবলো কথা ঠিকই, হাসিম করবেটা কি? বোকাশোকা মানুষটা যে কোনো কাজে গেলে ঝামেলা বাঁধিয়ে দেয়। এই মানুষকে কেউ কি কাজ দেবে?
মাজেদের উপর দুই ভাই ভীষণ রুষ্ট হয়ে আছে। এত ভালো জমি কম দামে সেল দিয়েছে দেখে দুজনেই মনে মনে রাগ, মুখে না বললেও আচরণে বুঝিয়ে দিচ্ছে। দুজনের বউ শ্যামলীর সাথে কথা বলছে না কোনো। খাওয়ার সময় হলেও ওরা আগে খেয়ে উঠে যাচ্ছে, মাজেদকে ডাকছে না। জমি জমা কিংবা অন্য ব্যবসার টাকা পয়সার হিসেবে দিচ্ছে না। মাজেদ সব বুঝেও চুপচাপ থাকছে, অনেকটা নিরুপায় সে জানে এতদিনে যখন নিজের জন্য আওয়াজ তুলেছে সবার কাছে খারাপ হবে, এটাই স্বাভাবিক। আজকে শামসুন নাহার 3 ছেলেকে একসাথে ডেকে নিল খাওয়ার জন্য। বউয়েরা আছে, বাচ্চাদের আগেই খাইয়ে দেওয়া হয়েছে। শামসুন নাহার খাবার শুরুর আগে বলল, তোরা 3 ভাই আমার শক্তি, তোগোর ভবিষ্যৎ ঠিক রাখুম লইগা আমি ন্যায় অন্যায় কিছুই দেখি নাই, অথচ আজ বাইরের মানুষ লইগা তোরা নিজেরা ঝগড়াঝাটি লিপ্ত। মা হইয়া আমি কেমনে দেখি এসব? 3 ভাই চুপ করে রইল। শামসুন নাহার 3 ছেলের মুখ পানে তাকায়। নিজেরা অশান্তিতে থাকলে বাইরের লোক সুযোগ পাইব, এমন করিস না বাজানরা। সাজাদ ফট করে বলে বসলো, ভাইজান তো নিজের সুবিধা ছাড়া কিছুই ভাবতেছে না আম্মা। নিজের বাড়ি তুলনের লাইগা জমি বেচলো, ওই পোলার লাগে খাতি জামানোর লাইগা ওরে ঠিকই তলে তলে টাকা দিতেছে। শুধু তাই না, ওই বাড়ির মানুষের সাথে ভাব জমাইতে নিজের মায়েরে ওই বাড়িতে পাঠিয়ে দেয়। দেখো না, সে যদি সারাদিন ওই বাড়িতে থাকে। শ্যামলী প্রতিবাদ করলো, এসব কি কও সাজেদ, মাইয়ারে আমরা কেন পাঠামো ওই বাড়ি? জাহাঙ্গীর বলল, তা আপনি না পাঠাইলে কে পাঠাই? মায়া প্রতিদিন নিয়ন কইরা ওই বাড়িতে যায় কি না কন, কি করে ওইখানে? মাজেদ গম্ভীর হয়ে বলল, আমি ওই পোলার লগে খাতির করি। এমনি কথা কইলে কেমনে তোরা? জাহাঙ্গীর বলল, সাধে তো আর কই নাই ভাইজান, পোলা সকলেরে ঠিক সমাধান দিল আর এইদিকে নীলার ভবিষ্যৎ নষ্ট করলো। এইসবে কি বসে চাই কন দেখি? কি বোঝা যায়? আমি ওরে হাত কইরা কোর্টের সিদ্ধান্ত পাল্টাইছি, এতদিনে এই চিনলি আমারে তোরা? আম্মা, আমার দোষটা কি কন দেহি? নিজের জন্য ঘর করা অপরাধ হইলে আমার? মাজেদ চিবিয়ে চিবিয়ে বলল। শ্যামলী কিছু বলতে যাবে, শামসুন নাহার থামালো। তুমি এর মধ্যে কথা কইও না, ভাইয়ে ভাইয়ে কথা হইতেছে। মাজেদ ভাতের থালা থেকে হাত গুটিয়ে নিল, মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। শামসুন নাহার বলল, সে যদি সারাক্ষণ ওই বাসায় থাকা এটা ভালো বিষয় না। শত্রুর লগে এত খাতির থাকবো কেন? তোরাও কিছু কস না ওরে? মাজেদ রেগে গেল। আম্মা, আপনি ঘুরে ফিরে আমার আর আমার পোলা মায়ের দোষ দেখবেন। একদিকে সাজেদ জাহাঙ্গীর ওর কোনো ব্যবসার হিসাব দিতেছে না, আজই 2 মাস হইল। আপনি তাদের কিছু কর না কেন? এই ব্যবসায় আমার হক নাই নাকি? জাহাঙ্গীর তেতে উঠল। কেন হিসাব দিব? আপনি দিছেন জমি বেচার টাকার হিসাব, রজবের টাকা দেওয়ার কথা জানাইছেন পরে। ওই পোলা এখন স্কুলে যায় প্রায়, নতুন কইরা মাস্টার নিয়োগ দিবেন বইলা বিজ্ঞাপন দিছেন, জানাইছেন এইসব? মাজেদ দাঁতে দাঁত চেপ। স্কুলে মাস্টার নিয়োগের সিদ্ধান্ত রোজাইফারের। ও চায় নতুন ভালো মাস্টার আসুক স্কুল আর কলেজে। ইদানিং ওই পোলা কলেজে যায়, লোকায় ক্লাস নেওয়া দেখে, গাদা মাস্টারগুলো উল্টাপাল্টা পড়ায়। ওই পোলার সুযোগ মতো ও সেই পড়ানির ভিডিও কইরা রাখছে। আমরা যে ঘুষ খাইয়া মাস্টার নিয়োগ দিছি তা সে ধরাই ফেলছে। এখন সে চায় নতুন কইরা মাস্টার নিয়োগ দিতে, না দিলে খবর কইরা ছাড়বো বইলা হুমকি দিছে। এইখানে তগো জানানোর কি আছে? এবার ক, আমি ওর কথা না শুনলে ও কি করব বুঝতেছস? নীরবতা নেমে এলো ঘর জুড়ে। অক্ষম আক্রোশে ফুঁসে উঠল 2 ভাই। সাজেদ বলল, বহুত বাড়তেছে এই পোলা, এর কিছু করা লাগবে খুব তাড়াতাড়ি। মাজেদ সে কথার জবাব দিল না। শ্যামলীর দিকে তাকিয়ে বলল, সে যদি রে ডাকো। সে যদি এসে দাঁড়াতেই মাজেদ হুঙ্কার দিল, তুই প্রতিদিন ওই বাড়িতে যাস? সে যদি কেঁপে উঠল, ভয় পেয়ে মাথা নিচু করে ফেলল। মাজেদ উঠে এসে মেয়ের গালে চর কষিয়ে দিল। তোর জন্য নতুন কইরা ঘর তুলতাছি, তাও ওই বাড়ি যাওয়া লাগো তোর? বিয়াদব মাইয়া। উল্টো ঘুরে মেঝেতে পড়ল সেজুতি। শ্যামলী আতকে উঠে মেয়েকে ধরল। সেজুতি মায়ের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। টাকটকে লাল হয়ে যাওয়া গাল জ্বলছে রীতিমতো, চোখ জ্বলে টয়টুম্বর, চোখে অবিশ্বাস। আব্বা, চোখ জলে টয়টুম্বর, চোখে অবিশ্বাস। অবাক নয়নে আর্তনাদ করে উঠল সেজুতি। ক্ষণিকের জন্য বাপের মুখপানে তাকিয়ে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলায় এসে বিছানায় আছড়ে পড়ে
হু হু করে কান্নায় ভেঙে পড়ল। পরদিন কলেজে গেল না সেজুতি। বাবা চাচারা বেরিয়ে যেতে সেজুতি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বইপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এলো। শ্যামলী জানতে চাইল, কই যাস জিনিস নিয়ে? সেজুতি জবাব দিল না। সে সব নিয়ে সোজা ফজিলাতুন্নেসার কামরা এলো। দাদি ওই দিন আমারে বলেছিলেন আপনার উপকার করেছি, কিছু চাইলে আমারে দিবেন। আজকে কিছু চাবো, দিবেন আমাকে? ফজিলাতুন্নেসা কিছু বলবে তার আগে সেজুতি গাল বাড়ি দিল। দেখেন, আব্বা জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুলছে। আমি আর আব্বার কাছে থাকুম না। আমারে থাকতে দেবেন আপনার কাছে? ফজিলাতুন্নেসা থতমত খেলো। কি জবাব দেবে বুঝে পেল না। সেজুতি চোখ দিয়ে টপটপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে। যদি আপনি না করেন তাইলে এই বাড়ি ছেড়ে দূরে চলে যাব, অনেক দূরে, যেন কেউ খুঁজে না পায়। ফজিলাতুন্নেসা সেজুতির মাথায় হাত বোলালো। আচ্ছা থাকো, নাদিরার সাথে থাকো, যে কদিন মন চাই। আমি আর যাবই না ওই বাড়ি, এখানেই থাকবো বলে ব্যাগপত্র তুলে নিয়ে দুবদাব পা ফেলে দোতলায় উঠে গেল। নুমা এগিয়ে এলো। মা, রুজাইফ শুনলে রাগ হবে, হাজার হোক, শত্রুর মেয়ে বলে কথা। ফজিলাতুন্নেসা চিন্তিত হলো। রুজাইফাকে আমি বোঝাই বলবো নে, এই মুহূর্তে মেয়েটাকে মানা করলে ও হয়তো উল্টোপাল্টা করবে, বাড়ি ছাইরা পালাইতে পারে। ওর ক্ষতি হলে তো আমাদের কোনো লাভ নেই। থাক কদিন, পরে আবার চলে যাবে। নুমা মাথা দুলায়। চলে গেলেই ভালো, এইসব নিয়ে কথা হইলে রুজাইফ কি করবে আল্লাহ জানে। আজ পরিবারের শান্ত দেখে রুজাইফ অবাক হলো। ওই মেয়েটা আসেনি নাকি? নাদিরার ঘরে উকি দিতে গিয়ে দিল না। দরজা চাপানো দেখে ভাবলো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে নামার সময় ডেকে নেবে। সে ভেবেই নিজের ঘরে ঢুকে গেল রুজাইফ। আধা ঘন্টা পরে নাদিরার ঘরে উকি দিল। নাদিরা নেই, সেজুতি ঘুমিয়ে আছে বিছানায়। লম্বা বেনিয়ে অবহেলায় বালিশে পড়ে আছে। মুখটা ভীষণ মলিন দেখাচ্ছে। মেয়েটা চাদর গায়ে গুটিসুটি মেরে এমনভাবে শুয়ে আছে যেন ভীষণ শীত লাগছে। রোজাইফের ভ্রু কুচকে গেল। এই মেয়ে এখন শুয়ে আছে কেন? এগিয়ে কাছাকাছি দাঁড়াতেই গালে 5 আঙ্গুলের দাগটা স্পষ্ট হলো। খারাপ লাগলো রোজাইফের। এভাবে কে মারলো মেয়েটাকে? রোজাইফ সেজুতির কাছাকাছি বসলো, তাকিয়ে রইল ওর গালের দাগের দিকে। মসৃণ গালে দাগটা চাঁদের গায়ে কলঙ্কের ন্যায় লাগছে। রোজাইফ মন দিয়ে দেখে সেজুতিকে। ছোট্ট কপালের উপর হাজার খানেক ছোট ছোট চুল এসে ভিড় করেছে। নাকটা ঈষৎ লালচে হয়ে আছে। হঠাৎ নড়ে চড়ে ঘুমের মধ্যে গুঙ্গে উঠল মেয়েটা। ঠোঁট দুটো কাঁপছে থেকে থেকে। চোখের কোণ বেয়ে আবছা জলের ধারা বালিশে আছড়ে পড়ছে। মেয়েটা আরো গুটে গেল নিজের মধ্যে। রোজাইফ হাত বাড়াতে গিয়েও সংকোচে গুটে নিল, কিন্তু সেজুতির ব্যথা জড়ানো আর্তনা দেখে একসময় না ফিরে হাত রাখলো কপালে। আতকে উঠে হাত তুলে নিল। পরক্ষণে আবারও হাত দিল কপালে। জ্বরে গা পড়ে যাচ্ছে মেয়েটার। হাতের স্পর্শে আরাম পেল হয়তো। আবার শান্ত হয়ে ঘুমে গেল। কি মনে হতেই গালের দাগের জায়গাটা আলতো স্পর্শ করলো রোজাইফ। অস্ফুটে কুকে উঠে সেজুতি। আচমকা রোজাইফের হাত জড়িয়ে নিল বুকের সাথে। কাঁধ হয়ে শুয়ে রোজাইফের শক্তপোক্ত হাতটাকে কোলবালিশের মতো আঁকড়ে ধরল। চমকে উঠল রোজাইফ। মুখ চোখের রং বদলে গেল। হাতে নরম অংশের স্পর্শ টের পেতেই মাথা দপ করে উত্তপ্ত হয়ে উঠল। দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তার বুকের মধ্যে হাতুড়ে পেটা হচ্ছে যেন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার 30 বছরের জীবনে এমন হয়নি কখনো। একদম নতুন ধরনের এক অনুভব জাগ্রত হচ্ছে। এক কেমন অনুভূতি হচ্ছে তার। ছি, নিজেকে ধিক্কার দিল। ছুটে বেরোলো রুম থেকে। নিজের ঘরে এসে মুখে পানি দিয়ে ধাতস্থ হওয়ার চেষ্টা করলো। খানিকক্ষণ বাদে নিচে নেমে এলো। খাওয়ার টেবিলে সবাই বসে আছে। ওকে দেখে ফজিলাতুন্নেসা ডাকলো, আয় বস, খেয়ে নে একসাথে। নাদিরা, তুই সেজুতিকে ডেকে আন। নাদিরা উঠে চলে গেল। রোজাইফ ভীষণ অস্বস্তি নিয়ে বসলো। সেজুতিকে ডাকার কথা শুনেও মুখ ফুটে কিছু বলতে পারলো না। 2 মিনিট পরে নাদিরা ছুটে এলো। নানু, সেজুতুপুর অনেক জ্বর এসেছে, আবল তাবল বকছে। ফজিলাতুন্নেসা উতলা হলো। নোমা, দেখ তো কি হলো। এই মেয়ের এ বাড়িতে এসে জ্বর হতে হলো, কি ঝামেলায় পড়লাম। নোমা চলে গেল। রোজাইফ দিদার দিকে তাকালো। এই বাড়িতে এসে জ্বর হলো মানে কি দিদা? এই মেয়ে এত রাত অবধি এখানে আছে কেন? ওর বাবা মেরেছে ওকে, তাই রাগ করে এসেছে এখানে। বলেছিল থাকতে না দিলে নাকি বাড়ি ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাবে। ছোট মানুষ, উল্টোপাল্টা না করে ফেলে, এই ভেবে ওকে রেখে দিলাম। রাগ পড়লে চলে যাবে, আবার ভুল করেছি।
রোজাইফ বরাবরের মতোই প্রতিবাদ করলো না, বলা ভালো করতে পারলো না। কেন যেন তার গলা শুকিয়ে এলো অকারণে। অসহায় বোধ হলো ভীষণ। মেয়েটা তাকে মেরে ফেলার প্ল্যান করছে না তো? নুহা নেমে এসে প্লেটে খানিকটা ভাত ডাল নিল। মাকে বলল, বাবা মেরেছে বলে মনে কষ্ট পেয়েছে খুব, সেই থেকে জ্বর এসেছে। একটু ভাত খাইয়ে জ্বরের ওষুধ দিয়ে দেই, কি বলো মা? ফজিলাতুন্নেসা মাথা দোলায়। দে, কাল সকালে ভালো না হলে ওর মাকে ডেকে আনতে বলিস রোমেলাকে। রোজাইফ পুরো সময় চুপচাপ খেয়ে গেল। যদিও খাওয়াই তার মন নেই, বারবার খানিকক্ষণ আগের ঘটনা চোখের সামনে রিটেক হচ্ছে আর অজান্তে নিজের মধ্যে গুটে যাচ্ছে। সে যদি কই? মাজেদের প্রশ্নে শ্যামলী ভয় পেয়ে চুপ করে রইল। জবাব না পেয়ে মাজেদ আবারও একই প্রশ্ন করলো। শ্যামলীর কিছু বলার প্রয়োজন হলো না অবশ্য। শামসুন নাহার জবাব দিল, ওই বাড়িতে গেছে, নিজে সব জিনিস নিয়ে গেছে, ওইখানে নাকি থাকবো। মাজেদের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল মুহূর্তেই। ওরে এত বড় সাহস! আজই ওরে মায়েরা ফেলাইব। যে মাইয়া বাপের কথা শোনে না, এমন মায়ার দরকার নেই আমার। বলে একটা মোটা লাঠি তুলে নিল। শ্যামলী ভয়ের থরথর করে কেঁপে উঠল মেয়ের আসন্ন ভবিষ্যতের আশঙ্কায়। অসহায় চোখের শাশুড়ির দিকে তাকালো। শামসুন নাহারের ঠোঁটের কোণে দুর্ভেদ্য হাসি। সে ছেলেকে ডাকলো, মাঝে এদিকে আয়, লাঠি ফাইলা মায়ের কাছে বল। না আম্মা, ওরা আগে সায়স্তা করে নি। মায়ের সাহস দেখছেন আপনি? শামসুন নাহার ধমক দিল, আরে আয় কইতাছি, কি কই আগে শুনালো। মাজা তনের ছাই মায়ের কাছে বসলো। শামসুন নাহার বলল, সে যদি গেছে যাক, ওখানে থাকুক। শত্রুর লগে শত্রুর ঘরে নিজেগো লোক থাকুম দরকার। একদিকে ভালোই হয়েছে, না চাইতে সে যদি আমাগো মেলা কাম আসান কইরা দিছে। ও থাকুক, ওগোর উপর নজর রাখুক। যখন সময় হইব তখন ওরে ডাইকা আনবো, বুঝছোস আমার কথা? মাজাদ বিস্মিত হয়ে মায়ের মুখের দিকে তাকালো। তাকে বেশ শান্ত দেখাচ্ছে। মাজাদ দ্বিধান্বিত হলো। তার মা আসলে ভাবছেটা কি? শ্যামলীর শাশুড়ির দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি চলছে এই কুটনা মহিলার মনে। মনে মনে ভয় পাচ্ছে ভীষণ। কেন যেন মনে হচ্ছে তার শাশুড়ি ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আছে, যার ক্ষতি হবে তার মেয়ে। শ্যামলী নিষ্পলক তাকিয়ে আছে। শামসুন নাহারের মুখের রেখায় দুর্ভেদ্য কোনো পরিকল্পনার আভাস। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। পরদিন অফিসে গেল না রোজাইফ। ওকে ডাকতে সে নুমা অবাক হলো। বিছানায় অলসভাবে গড়াগড়ি দিতে দেখে জানতে চাইল, অফিসে যাবি না? রোজাইফ ফুমার থেকে মুখ লুকালো যেন। না ফুমা, আজ এদিকে একটা কাজ আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ওদের স্কুল কলেজে নামিয়ে দিবে, আবার ছুটি হলে নিয়ে আসবে। আচ্ছা। নুমা চলে যেতে আবারও গায়ে কাঁথা টেনে ঘুমানোর চেষ্টা করলো রোজাইফ, কিন্তু ঘুমটা এলো না। আসবেই বা কেন? কোনোদিন বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস নেই তার। সকালে ওঠা, খানিকটা সময় শরীরচর্চা করা, তারপর দৈনন্দিন কাজে নেমে পড়া, এভাবেই জীবন চলেছে তার। আজ অলস্যতা করতে চাইলেও শরীর সায় দেবে না। বাধ্য হয়ে খানিকক্ষণ এপাশ ওপাশ করে বিছানা ছাড়লো রোজাইফ। বিছানা গুছিয়ে বাথরুম সারলো। ফিরে এসে অফিস সহকারীকে একটা মেসেজ পাঠিয়ে রাখলো। অফিসে কোনো আপডেট থাকলে যেন তাকে জানায়। তারপর কাপড় পাল্টে হালকা সুরের গান ছেড়ে দিয়ে মেঝেতে প্রস্রাব দেওয়া শুরু করলো। অল্প সময়ের মধ্যে ঘেমে নিয়ে একাকার হলো রোজাইফ। বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। ঘামে ভেজা শরীর অল্প সময়ে শীতল হয়ে গেল। অক্টোবরের শেষ বলে একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। রোজাইফ বার কয়েক হাঁচে দিতে সচকিত হয়ে উঠল। মাথায় চিন্তা এলো সিজন চেঞ্জ হচ্ছে। এই সময় অল্পতে অসুস্থতা কাবু করে ফেলে। ঘাম নিয়ে বসে থাকা যাবে না। দ্রুত তোয়ালে নিয়ে গোসলে ঢুকলো সে। সকালে ঘুম ভাঙতেই শরীর বেশ ঝরঝরে লাগলো সেজুতির। মুখ খানিকটা বিষাদ লাগলেও পেটে খিদে বোধ হচ্ছে। ঘড়ি দেখে আড়মোড়া ভাঙলো। ক্লাস টাইম পার হয়েছে আগেই। মোবাইলের ক্যামেরায় নিজের মুখটা দেখে নিল। দাগ বেশ বোঝা যাচ্ছে এখনো। এই দাগ নিয়ে ক্লাসে যাওয়া যাবে না। হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল সেজুতি। সচরাচর ক্লাস মিস দেয় না সে, আজ বাধ্য হয়ে দিতে হলো। বাবা আবার কি বলবে কে জানে। বললে বলুক, নিজের দোষ খুঁজে না পেয়ে মনে স্বস্তি এলো তার। ধীরে সুস্থে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। তার রেখে যাওয়া রুমটা তেমনই আছে। বিশেষ কোনো পরিবর্তন করেনি কুম্ফু পান্ডা। শুধু নতুন একটা আলমারি যোগ হয়েছে, যেটাতে নাদিরা কাপড় রাখে। ঘন ঘন হাই তুলছে সেজুতি। নুমা ঘরে ঢুকলো। বাহ, উঠে গেছো? জ্বর কেটেছে? কাটছে।
আপনাকে অনেক ধন্যবাদ, রাতে জ্বালাইছি আপনারে। নোমা সেজুতির কপাল দেখে বসলো ওর সামনে। কথা শুনে ঠুকুচকে বলল, এসব আবার কি কথা? আমার নাদিরার জ্বর হলে করতাম না? তুমিও তো আমার আর একটা মেয়ের মতোই। সেজুতির চোখ ছলছল হলো। নোমার দিকে তাকিয়ে রইল অপলক। কি সুন্দর মায়াবী চেহারার মানুষটা। ফর্সা মানুষটার এক মাথা চুল, প্রসাধনবিহীন চেহারায় ক্লান্তির ছাপ। জোয়ান বয়সে নিশ্চয়ই আরো সুন্দর ছিলেন। সেজুতি ফুট করে বলে ফেলল, জানেন, আমার না অনেক আফসোস ছিল একটা ফুপুর জন্য। আমার অনেক বান্ধবীরা দেখছি ফুপুর বাড়ি বেড়াইতে যায়, ফুপুরা তাদের আদর কইরা অনেক কিছু দেয়। আমারও শখ লাগতো, সব সময় ভাবতাম কেন একটা ফুপু নাই আমার। আপনি তো আমার ফুপু লাগেন, আমি কি আপনারে ফুপু বইলা ডাকতে পারি? সেজুতি নিষ্পাপ আবদার শুনে নোমার বুকটা মুচড়ে উঠল। রোজাইফ তাকে কখনো ফুপু ডাকে না, ছোট থেকেই সে রোজাইফের ফুমা। আজ হুট করে ফুপু ডাক শুনে কেমন যেন লাগে, বুকের কোথাও হাহাকার জাগে, অতীত মনে করিয়ে দেয়। নোমার নয়ন সিক্ত হয়ে ওঠে। সেজুতি অস্থির হলো। আমি কি আপনারে কষ্ট দিয়ে ফেলছি? কান্দেন কেন? নোমা চোখের কোলের জল গড়িয়ে পড়ার আগেই মুছে নেয়, মাথা নেড়ে বলল, ডাইকো তোমার যা মন চায়, এখন হাত মুখ ধুইয়া খাইতে আসো। আমি যাই, আমার ওনারে খাবার দেই। সে যদি খুশি হয়ে গেল। এখনই আসতেছে ফুপু বলে লাফিয়ে উঠল। যেতে যেতে সম্বোধন শুনে নোমার পা আটকে যায়। ঘাড় ঘুরিয়ে একবার দেখলো সেজুতিকে, তারপর দ্রুত পদক্ষেপে চলে গেল। সেজুতি ফুরফুরে মেজাজে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে চুল পরিপাটি করে রুম থেকে বেরোলো। সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়ে গেল। পাশে রোজাইফের কামরা থেকে মৃদু সুরে গান ভেসে আসছে। আমি দূর হতে তোমাদের দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ভীষণ ভালো লাগলো সেজুতির। অতি কৌতূহলে সেজুতি পায়ে পায়ে সে কামরার দিকে এগোলো। দরজার হাতলে চাপ দিতেই খুলে গেল দরজা। ভেতরে কাউকে দেখতে পেল না। সাউন্ড বক্সে গান বাজছে, টেবিলে মোবাইল পড়ে আছে। সেজুতি এগিয়ে গেল, ঠিকই ধরেছে সে, মোবাইলে গান চলছে। রুমে একবার নজর ঘুরে নিল। রোজাইফ তো এ সময় বাড়ি থাকে না, তাহলে এ ঘরে কে গান শুনছে? সে সময় খট করে আওয়াজ হলো। মাথা মুছতে মুছতে রোজাইফ বেরোলো ওয়াশরুম থেকে। সেজুতি তাকে দেখে আটকে উঠে পিছিয়ে যেতেই রোজাইফ তাকালো। সেজুতিকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে তার রুমে কি করছে? সেজুতির ঘাম ছুটে গেল নগ্ন গায়ে রোজাইফকে দেখে। মেয়াদহীন প্যাটানো শরীরটা মনোমুগ্ধকর। শরীরের উষ্ণতা অনুভব করতেই সেজুতি বার কয়েক ঠুক গেলে চোখ বুজে নিল। সেজুতিকে দেখতেই কাল রাতের স্মৃতি ভেসে উঠল মনের আয়নায়। রোজাইফ আড়ষ্ট হয়ে গেল নিজের অজান্তেই। সেজুতিকে চোখ বন্ধ করতে দেখে নিজের দিকে তাকালো সে। তোয়ালেটা গায়ের উপর ফেলে আলমারি থেকে গেঞ্জি নিয়ে দ্রুত পরে নিল। কর্কশ কণ্ঠে জানতে চাইল, আমার রুমে কি করছো? সেজুতি চোখ বুজে জবাব দিল, আপনার রুমে গান বাজতেছিল, তাই ভাবলাম অন্য কেউ আসছে নাকি। এই সময় তো আপনি অফিসে থাকেন। রোজাইফ তাচ্ছিল্য ভরে হাসলো। আমার সারাদিনের শিডিউল মুখস্থ করেছো নাকি? সেজুতি জবাব দিল না। রোজাইফ বলল, চোখ বুজে আছো কেন? সেজুতি লজ্জা পেয়ে কম্পিত কণ্ঠে জবাব দিল, আপনি কাপড় স্যার। রোজাইফ ধমকে উঠল। চোখ খোলো। সেজুতির সাথে সাথে চোখ মেলে গেঞ্জি পরিহিত রোজাইফকে দেখে মনে মনে স্বস্তি পেল। আবার রোজাইফের চোখে চোখ পড়তেই ভয়ে ভীত হলো। কেমন রাগে নয়ন মেলে তাকিয়ে আছে দেখো। বেড়াকে কুম্ফু পান্ডা কি সাথে ডাকে? সব সময় মনে হয় মারামারি করার মুডে থাকে। এখানে এসেছো কেন? ভুলে চলে আসছি, আর আসবো না বলে দরজা খুলে চলে যেতে উদ্যত হয়। রোজাইফ দরজা আটকে দিল। সে যদি চোখ বড় বড় করে তাকায়। রোজাইফ পাত্তা না দিয়ে বলল, বাড়ি ছেড়ে এখানে এসেছো কেন? সে যদি দুঃখী কণ্ঠে বলল, আব্বা মারছে কালকে, তাই রাগ কইরা চলে আসছি। দেখেন গালে কেমন দাগ বৈশা গেছে, খুব কষ্ট পাইছি। সে যদি তার চরের দাগ বসে যাওয়া গাল এগিয়ে দেয়। রোজাইফ এক নজর দেখে অস্বস্তি নিয়ে 2 কদম পিছিয়ে যায়। এই মেয়েটা এমন গাথি কেন? কোনো ছেলের এত কাছে আসতে হয় না, এটা বোঝে না। সে যদি কাদো কাদো হলো। আব্বা জীবনে কোনোদিন আমারে মারে নাই, এই প্রথমবার গায়ে হাত তুললো, তাও আপনার জন্য। আমার জন্য? আসমান থেকে পড়লো রোজাইফ। সে যদি মুখ বাঁকালো। তা নয় তো কি, আপনাদের এইখানে আসি দেখা আব্বার রাগ, সেই রাগে জ্ঞান হারাইল। রোজাইফ দাঁতে দাঁত চেপে বলল, বাবা মানা করার পরও আসো কেন এখানে? সে যদি হাসলো। ভাল লাগে, এই বাড়িতেই থাকতাম আগে, তার উপর নাদিরারে ভালো
তার উপর নাদিরারে ভালো পাই। আপনার দাদি ফুপুরেও ভালো লাগে। নাইহানও আমার বন্ধু হয়ে গেছে। শুনতে শুনতে মুখ ফসকে প্রশ্ন করে ফেললো, আর আমাকে? বলেই বোকা বনে গেল রুজাইফ। একই ধরনের প্রশ্ন করলো সে। মেয়েটা তাকে কি ভাববে? সংকোচে মুখ ফিরিয়ে নিল। প্রশ্ন শুনে সে যেতেও চমকে তাকিয়েছে। বলে কি লোকটা? সে বলেই ফেললো, আপনিই তো নাটের গুরু। একদম ভালো লাগে না আপনারে। ওই দিন মেরাজ ভাইরে যে লাথি দিছিলেন, আপনারে কোনো দিনও ভালো লাগবে না আমার। আপনি আস্ত একটা কুম্ফু পান্ডা। বলে দরজা খুলে ছুট দিয়ে পালিয়ে গেল। রোজাইফ রাখতে গিয়েও রাগে না, উল্টো তার ঠোঁটের কোণে মিষ্টি হাসিতে ভরে উঠল। জাহাঙ্গীর হাশেমের সাথে খাতির করে ফেলেছে। হাশেম চায়ের দোকানে এলেই কিভাবে যেন জাহাঙ্গীরের কানে খবর চলে যায়। সে তখনই চায়ের দোকানে চলে আসে। হাশেমের সাথে এটা সেটা গল্প শুরু করে। এমন ভাব করে যেন হাশেম খুব বুদ্ধিমান, অনেক জ্ঞানী কথা বলে। মুখা হাশেম তাতেই কোপকাত। এতদিনের আলাপে জাহাঙ্গীর এটা বেশ ভালো মতোই বুঝেছে হাশেম স্বাভাবিক মানুষের মতো না, বুদ্ধির ঘাটতি আছে বেশ। মনে মনে পৈশাচিক আনন্দ হলো তার। হাশেমকে নাচাতে খুব বেশি ব্যাগ পোহাতে হবে না। ভেবে নিয়েছে হাশেমকে ব্যবহার করে রুজাইফকে বাগিয়ে আনবে। আজ জাহাঙ্গীর চায়ের দোকানে বসেছিল আগে থেকেই। হাশেম আসতে জাহাঙ্গীর ডাকলো, হাশেম ভাই খাইয়া চলেন, একটু ঘুরে আহি। হাশেম সরল হাসি দেয়, কই যাইবেন? দূরে যাওয়ার কথা তো গিনিরে কই আসি নাই, তাড়াতাড়ি না পেলে সে রাগ করবে। জাহাঙ্গীর তার কাঁধে হাত রাখলো, আরে তাড়াতাড়ি আসবো রে, এই কাছেই আমাকে জমিতে আলু চাষ হয়েছে। আজ জোয়ালিগুলো কতদূর কাজ করলো তাই দেখতে যাবো, লইয়া যাই। এই জামু আর আমু। দেরি না হলে চলেন, তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি ফিরে আসুন। জাহাঙ্গীর খুশি হয়ে গেল, উঠে দাঁড়িয়ে বলল, চলেন যাই। চলেন যাই। স্কুল ছুটির পর নাদেরকে দেখে খানিকটা অবাক হলো নীলা। সেদিনের পর থেকে নাদের আসে না। মনে মনে নাদেরকে খুঁজে তার দেখা না পেয়ে মন কিঞ্চিত খারাপ হয়েছে তার। অনেকবার ভেবেছে ফোন দেবে নাদেরকে, হালচাল জানতে চাইবে, কিন্তু কেন যেন জড়তা কাটিয়ে ফোন দেওয়া হয়নি। আজ নাদেরকে দেখে মনটা খুশি হয়ে উঠল, তবে সে খুশি জাহির করলো না মোটেও। গম্ভীর মুখে নাদেরের কাছে এসে দাঁড়ালো। নাদেরকে বেশ শুকনো দেখাচ্ছে, ওকে দেখে হাসলো। কেমন আছো নীলা? ভালো, আপনি? জ্বর হয়েছিল অনেক, ঠান্ডা লাগিয়া বুকে কফ জমিয়া গেছিল। হাসপাতালে ভর্তি আসিলাম 2 দিন। ভাবছিলাম তুমি দেখতে যাইবা, কিন্তু যাও নাই। নাদেরের কথা শুনে অবাক হয়ে বলল, আমি জানতাম না আপনি অসুস্থ, কেউ কয় নাই আমারে। নাদের মন খারাপ করে বলল, তোমার আব্বা আমারে হাসপাতালে দেখতে গেছিল। আমি অবশ্য মানা করছিলাম কিছু কইতে। ভাবলাম এতদিন আমারে না দেখলে তুমি নিজ থেকে খোঁজ নিবা, কিন্তু আমি ভুল আছিলাম। নীলা কি অজুহাত দেবে ভেবে না পেয়ে আমতা আমতা করে। স্কুলে অনেক চাপ যাইতেছে, পড়ালেখা করে আর সময় পাই না, তাও জানলে অবশ্যই খবর নিতাম। থাক, আর মিশা কথা কোনের কাম নাই। এই নাও, তোমার জন্য চকলেট কিনছিলাম। নীলা সংকোচে হাত বাড়ালো। কষ্ট করতে গেলেন কেন? শরীর ভালো হয়েছে এখন? এই রোদের বাইর হইছেন কেন খামাখাই? নাদের বিনা সংকোচে বলল, আমার খুব দেখতে মন চাইতেছিল, না পাইরা চলে আইছি। তুমি রাগ করো না। লজ্জায় অধবদন হলো নীলা। এমন কইরা কইতেছেন কেন? আমি কি আইতে মানা করছি আপনারে? বেশি বেশি করেন আপনি। নাদের অসহ্য হাসলো। আইতেও তো কও নাই। নীলা অতিষ্ঠ হয়ে বলল, আইছেন আপনি, আসলে কোনো ক্ষতি নাই। নাদেরের চেহারা উজ্জ্বল হলো। সত্যি বলতেছো? নীলা মাথা দোলাতে নাদের বিজয়ীর হাসি দেয়। থ্যাংক ইউ। তোমারে না দেখলে কষ্ট হয় বেলা। আমি বিরক্ত করুম না, খালি স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিম, এর বেশি কিছু না। নীলা সলজ্জ হেসে মাথা তুলিয়ে মুখ লুকিয়ে হাসলো। আজ স্কুলে যাওয়ার পরিকল্পনা রুজাইফের। শিক্ষক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে। প্রসেসিং কত দূর এগুলো সেটা দেখার ছিল। কিছু হিসেবপত্র দেখবে ভেবেছে। নতুন বিল্ডিং তোলার জন্য ফান্ড এসেছিল, কিন্তু সে কাজ হয়নি। টাকাও লাপাত্তা। কতগুলো টাকা কোথায় গেল সেটা খুঁজে বের করতে হবে। রোজাইফ জানে এসব নিয়ে কাজ করতে গেলে পরিণতি সুখকর হবে না, তবু করতে হবে। এটা বেশ ভালো স্কুল,
একটু আন্তরিক হলে আরও ভালো করবে বলে তার বিশ্বাস। সে চিন্তা করে সে স্কুলের ব্যাপারে সিরিয়াস হচ্ছে। রাস্তা সেরে তৈরি হয়ে দিদার সাথে দেখা করতে নিচে নামলো। ওই সময় ফোনটা এলো। ফোন এসেছে নাহিয়ানের কলেজ থেকে। ও প্রান্তের কথা শোনা মাত্রই রোজাইফের চেহারা ফ্যাকাশে হয়ে উঠল। সে অতি দ্রুত জবাব দিল, আমি আসছি। ফজিলাতুন্নেসা অস্থির হলো। কার ফোন আসিল রোজাইফ? রোজাইফ চিন্তিত হয়ে বলল, নাহিয়ানের কলেজ থেকে ফোন এসেছে, আমাকে ডাকলো। ফজিলাতুন্নেসার কপালে চিন্তার রেখা। কেন, কি হইল হঠাৎ কইরা? জানি না দিদা, দেখি যে। রোজাইফ দেরি করলো না, দ্রুত জুতো পায়ে দিয়ে বেরিয়ে গেল। তার খুব টেনশন হচ্ছে নাহিয়ানকে নিয়ে। এখানে নতুন এসেছে, কাউকে চেনে না, জানে না। তাছাড়া নাহিয়ান লক্ষ্মী ছেলে, পড়ালেখায় মোটামুটি ভালো। ওকে নিয়ে কখনো কমপ্লেন আসেনি। আজ হুট করে ফোন আসলো কেন? কিছু কি করেছে ও? রোজাইফের ভারী চিন্তা হচ্ছে। রোজাইফ নাহিয়ানকে নিয়ে বাড়ি ফিরল সন্ধ্যায়। নাহিয়ানকে দেখে আটকে উঠল বাড়ির সকলে। ওর মাথায় ব্যান্ডেজ করা আর সারার গায়ে রক্ত লেগে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাতের কয়েক জায়গায় ছিলে আছে। হাসেম ছুটে এলো। বা আমার আব্বার কি হয়েছে রে? নোমা আর্তনাদ করে উঠল। কি হয়েছে তোর? ও রোজাইফ, কি হয়েছে ওর? কে মারলো ওরে? রোজাইফ ভীষণ রকম গম্ভীর হয়ে জবাব দিল, কলেজে মারামারি করেছে, মাথায় দুটো স্টিচ লেগেছে, এছাড়া বাকি সব ঠিক আছে। চিন্তার কিছু নেই ফুমা, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হাসেম ডুকরে কাঁদে। আমার মানিকের গায়ে কে হাত দিল? আমি কোনোদিন আমার মানিককে মারি নাই। কে করলো এই নিষ্ঠুরতা? নাহিয়ান বলল, আব্বা কিছু হয় নাই আমার, ঠিক আছে আমি দেখতেছি তো কেমন ঠিক আছোস। হাসেমের কথায় নাহিয়ানকে অসহায় দেখালো। রোজাইফের দিকে তাকিয়ে বলল, ব্রো আমি কিন্তু কিছু করিনি, ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, এমন সময় ওই ছেলেটা গায়ে পড়ে এসে ঝামেলা করলো। রোজাইফ হাত দেখিয়ে থামালো। এখন এত কথা বলার দরকার নেই, যা ঘরে গিয়ে রেস্ট নে, পরে সব শুনবো। ফুমা ওকে নিয়ে যাও। নোমার চোখ ছলছল হলো। নাহিয়ানকে ধরতেই ও যখন ব্যথাময় আওয়াজ করলো, নোমা কেঁদে দিল। কে মারলো তার সোনার টুকরো ছেলেটাকে? নাহিয়ান নরম গলায় মাকে সান্ত্বনা দিল। মা কিছু হয়নি আমার, কেঁদো না প্লিজ, গা একটু ব্যথা আছে, ঠিক হয়ে যাবে। নোমা আর হাসেম মিলে ধরে নাহিয়ানকে দোতলায় নিয়ে গেল। নাদিরা এতক্ষণ চুপচাপ বসেছিল, সেও গেল বাবা মায়ের পিছু পিছু। রোজাইফ কেবল বসে রইল ফজিলাতুন্নেসার সম্মুখে। তার চেহারায় কঠোরতার আভাস, কপালের শিরা ফুলে আছে, দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করছে ঘন ঘন। ফজিলাতুন্নেসা এতক্ষণ চুপচাপ বসেছিল, নাতিকে গভীরভাবে লক্ষ্য করছিল। এখন ডাকলো, রোজাইফ কি হয়েছে? কে মারছে নাহিয়ান রে? রোজাইফ তার লাল টকটকে চোখ দুটো নিয়ে তাকাতেই ফজিলাতুন্নেসা ভয় পেল। যা অনুমান করছে তাই কি? এরা কি জীবনে শুধরাবে না? নিজেদের পতিত হওয়া থেকে বেরিয়ে আসবে না? বড্ড আফসোস হলো তার। 20 বছর আগে সে আর তার সন্তানেরা কোনো ষড়যন্ত্র রুখতে পারেনি। এখন সেরকম কিছু হলে রোজাইফ হয়তো যুদ্ধ বাঁধিয়ে দেবে, ওদের নিশ্চিহ্ন করে ছাড়বে। ফজিলাতুন্নেসা সাবধান করলো, ভেবেচিন্তে কাজ করিস দাদু ভাই, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, মাথা ঠান্ডা কর। রোজাইফ বরফ শীতল কণ্ঠে উত্তর দিল, মাথা আমার ঠান্ডাই আছে দিদা, বলেছিলাম না এরা জাত শয়তান, কোনোদিন ভালো হবে না। আজ আরেকবার প্রমাণ হয়ে গেল, এইবার তো ওদের শিক্ষা দিয়েই ছাড়বো। ফজিলাতুন্নেসা ভয়ে ভয়ে জানতে চাইলো, কি করতে চাস? এমন কিছু যাতে শয়তানি বুদ্ধি মাথায় আসা সাহস না পায়, এদের সম্পদ। দরজায় রুমেলা এসে দাঁড়ায়। সাজে দাইছে ভাবি, আপনার লগে কথা আছে কয়। ফজিলাতুন্নেসা অবাক হয়ে রোজাইফকে দেখলো। রুমেলাকে জবাব দিল, আমার সাথে কি কথা কইবে? জানি না, দরজায় দাঁড়ায়া রইছে। রোজাইফ উঠে হনহনে বেরিয়ে এলো। সাজাদ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রোজাইফ শীতল গলায় জানতে চাইলো, কি চাই, এখানে কেন এসেছেন? সাজাদ হাত জোর করলো। বাবা আমার সেটা জানতো না, ও আপনার ভাই, না জানি না ভুল করে ফেলছে। আপনি ওরে এত বড় সাজা দিয়েন না, ওর জীবনে নষ্ট হইয়া যাইব। সেটা নাহিয়ানকে মারার আগে ভাবা উচিত ছিল আপনার ছেলের। কত সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে! ওইখানে পড়তে গেছে না গুন্ডামি করতে গেছে? যেমন বাবা তেমন ছেলে। রোজাইফ গর্জে উঠল। দোতলা থেকে নুমার সহ সেজতি আর নাদিরা মাথা বের করেছে। বড় চাচাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে সেজতির চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে।
রোজাইফের গর্জনে সাজেদ কেঁপে উঠলেও দমল না, অসহায় গলায় বলল, বাবা আপনি তো বড়, ছোট ভাইয়ের ভুল মাফ করে দেন। আপনি কমপ্লেনটা তুলে নেন বাবা। ওরে বাইরে কইরা দিবে কলেজ থেকে, ও জীবনে নষ্ট হয়ে যাবে বাবা, বোঝেন তো একটু। রোজাইফ মাথা নাড়ল। সব বোঝার দায় আমার? কি মনে হয় আপনাদের 20 বছর আগে যা করেছেন তাই আবার করবেন? যদি তা ভেবে থাকেন তাইলে বড় ভুল করতেছেন। আপনাদের অস্তিত্ব মাটির সাথে মিশাইয়া দিব। এই রোজাইফারে চেনেন নাই এখনো? সাজেদ নত জানো হলো। বাবা মেরাজ ভুল করছে, মাফ করে দেন। আমি ওর হইয়া মাফ চাইছি, এমন কইরেন না বাজান। আপনি কি চান কন, যা চাইবেন তাই দিব, তাও আমার পোলারের জীবন নষ্ট কইরেন না। রোজাইফ উত্তেজিত হয়ে আরো কিছু বলতে চাইছিল, ফজিলাতুন্নেসা ওকে ইশারায় থামতে বলল। রোজাইফ খানিকটা সময় চুপ করে রইল, তারপর বলল, সম্পদের বাটোয়ারা কইরা আমার অংশ বুঝাইয়া দিবেন। 1 মাস সময় দিলাম আপনাদের। এই 1 মাসের মধ্যে সুন্দর কইরা বিলি বন্টনের কাগজ রেডি করবেন। যদি তা না করেন আমি আমার মতো ব্যবস্থা নিব। তখন আবার আয়শা কাইদেন না যে আপনাকে পথে বসাইলাম কেন। সাজেদ মাথা দুলাই। আপনি যেমন করবেন তেমন হইব বাবা, আপনি কোনো চিন্তা করেন না। খালি আমার পোলার নামে অভিযোগ তুলে নেন, ওর ভবিষ্যৎটা রক্ষা করেন, আমি আপনার সব কাজ করে দিব। রোজাইফ একটু নরম হলো না, কঠোর গলায় বলল, যা বললাম সেই মতো ব্যবস্থা নিতে থাকেন। আমি ওদের কলেজের অধ্যক্ষের সাথে কথা বলবো। আরেকটা কথা, এবারের মতো মাফ করলেও এরপর এই রকম কোনো ভুল হইলে কোনো মাফ হবে না। আপনাদের গোটা গোষ্ঠীকে বাকি জীবন জেলের ভাত খাওয়াবো। আর এইটা কেন হুমকি না, সত্যি সত্যি এমন করব। সাজেদ মাথা দুলাই। আর ভুল হইব না। না হলেই ভালো। সাজেদ চলে গেল। যাওয়ার আগে মুহূর্তের জন্য তার নজর গেছিল সেজুতির দিকে। দুজনার চোখাচোখি হতেই সেজুতি কেমন যেন ভয়ে কুঁকড়ে গেল। কি হইল? উদ্বিগ্ন শামসুন নাহার জানতে চাইল। সাজেদ এসে মাথা নিচু করে বসলো, স্তিমিত কণ্ঠে শুধালো, তার ভাগের হিসাব বুঝাই দিতে কইতেছে। 1 মাস টাইম দিছে আমাগো, উকিল দিয়ে সব কিতাব কইরা কাগজ কইরা বুঝাই দিতে কইল, নয় ও নিজে করলে আমাগো সমস্যা। হুমকি দিতেছে? জাহাঙ্গীর বলল, তা নয় তো কি, আমি তোকে বারবার কইতাছিলাম উল্টোপাল্টা করস না, ঝামেলা আমাকেই বেশি হইব। চুপচাপ আসে থাকতে দে, ওরে ঘাটাস না। তোরা শুনবি না কোনো কথা। ওর কি চাকরি কইরা খায়? সমস্যা আমাগো রোজি রুটি চইলা যাইব। মাঝে আফসোস করলো। সাজেদ দাঁতে দাঁত ঘষে ছেলেকে দেখলো। এই হারামজাদার মানুষ পাইল না, ওর ভাইরে মারা লাগবে তোর। এত টাকা খরচ কইরা তোরে শহরে কলেজে ভর্তি করাইছে কি এসব করে লেগা? মিরাজ মাথা নত করলো। আমি কি জানি ওইটা হের ভাই পোলা বেশি ইংরেজি ছাড়তেছিল, ভাব নিতেছিল দিসি ডলার দিয়া। সাজেদ ছেলেকে মারার জন্য উঠে যেতেই লাকির সামনে এসে দাঁড়ালো। সাজেদ দাঁড়িয়ে থেকে চেঁচিয়ে উঠল, হারামজাদা, ডলার দিতে কে কইছে তোরে? বেশি ভাব মারাও। এইদিকে তোমার এই কলেজ থেকে বের করার ব্যবস্থা করতেছিল, জনমের মতো পড়ালেখা বন্ধ হওয়ার ব্যবস্থা করতেছিল। এই ডলা খাইলে ভালো হইতো খুব। মিরাজ জবাব দিল না, মাজেদ ভাইকে ডাকলো। থাক বাদ দে, এখন কি করমু তাই ভাবি। জাহাঙ্গীর বলল, আব্বা দলিল মাইনা ওরে সব বোঝাই দিলেও তো আমাকেও কিছু থাকে না, আমরা চুলমুখি দিয়া। শম্ভু কাকার লগে আলাপ করি, দেখি সে কি কয়। মাজেদের কথায় জাহাঙ্গীর বলল, যাই কোন দেখানো ভাইজান, এইসবে ওরে না দেওয়ার ব্যবস্থা করতে হইব। ওরে দিলে আমরা খামু কি? আব্বা কি বুঝাই এমন কাম করলো, আমাকে পথে বসাইয়া দিল। চাপা দীর্ঘশ্বাস ঘরময় ঘুরে বেড়ায়, রুম জুড়ে নীরবতা। মুখে না বললেও সবার মনে একটাই ভাবনা, কি করে এই অনর্থ ঠেকানো যাবে। দিন কয়েক বাদে কলেজে যাওয়ার পর সেজুতি ডাক পড়ল বাবার কামরায়। ভয়ে ভয়ে গেল সেজুতি। সেদিনের পর বাবার সাথে তার দেখা হয়নি। আজ হঠাৎ কি বলতে অফিস কক্ষে ডাকলো। সেজুতি ভেতরে ঢুকতেই বাবার সাথে চাচাকে বসে থাকতে দেখলো। মাজেদ সেজুতিকে ইশারায় সামনের চেয়ারে বসতে বলল। ওই বাড়িতে ভালো লাগতেছে। সেজুতিকে বিহব্বল দেখায়। সত্যি বললে যে বাবার পছন্দ হবে না সেটা সে ভালোই জানে, তাই চুপ করেই রইল। সাজেদ বলল, আহা ভাইজান, কেমন প্রশ্ন করলেন? ভালো না লাগলে থাকতো নাকি? আচ্ছা সেজুমা, একটা কথা কো দেখি, ওরা এসব সম্পদ টম্পদ নিয়ে কথা বলে, আমাকে নিয়ে আলোচনা হয়? সেজুতি মাথা নাড়ে। না চাচা, আলোচনা করে না কেউ, এইসব নিয়ে কোনো কথা কয় না, আমি শুনি নাই। দুই ভাই চোখাচোখি করলো। সাজেদ বলল, সেই দিন রুজাইব কি কইলো সবাই তো শুনছস।
ওই আমাকে সব সম্পদ নিয়ে নিতে চাই। এই স্কুল, বাসাবাড়ি, জমি জমা সব নিলে আমরা কই যাবো কন মা? নিজেরা কি খামো আর তোকে কি খাওয়ামো, চিন্তায় শেষ হয়ে যাইতেছি। কাঁদো কাঁদো হলো সাজেদ। সে যদি বোকা বনে গেল। সম্পদের ব্যাপার স্যাপার সে বোঝে না, তাই এসব নিয়ে ভাবনা নেই তার। কিন্তু বাবা চাচাকে চিন্তিত দেখে বুঝলো ব্যাপারটা বেশ সিরিয়াস। সে যদি হুট করে বলে বসলো, হ্যার লগে বৈশা সমঝোতা করলেই হয়, হ্যারা অত খারাপ মানুষ না তো, বুঝাইয়া কইলে বুঝবো। সাজেদ চোখ মুছে মাথা নাড়ে। না, বুঝবে না। আমাকে জমি বুঝাই দিতে কইছে রুজাইফ। 1 মাস টাইম দিছে, তার মধ্যে 7 দিন পারও হয়ে গেছে। এখন কেমনে কি করি কত? সে যদি কি উত্তর দেবে ভেবে পেল না। 3 জনে চুপ করে আছে। সাজেদ বলে বসলো, একটা কাম করতে পারবি মা? রুজাইফ যখন বাড়িতে থাকবে না, তখন ওর ঘরে যাইয়া জমির কাগজ খুঁজবি, পাইলে আয়না দিবে আমাকে। কি পারবি না? সেজুতের গলা শুকিয়ে গেল। বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো কঠিন কাজ বললেও এতটা ঘাবড়ে যেত না সে। এ যে সিংহের ঘরে প্রবেশ করে জীবন দেওয়ার মতো পরিস্থিতি, মানা করবে এমন অবস্থায়ও নেই। বাবা চাচা দুজন এমন ভাবে তাকিয়ে আছে যেন তারা ফাঁসির আসামি, সে যদি তাদের ত্রাণকর্তা। সাজেদ কণ্ঠে মধু ঢেলে বলল, মারে আমাদের জন্য এটুকু করতে পারবি না? সে যদি মাথা দোলাতেই সাজেদ উৎফুল্ল হয়ে টেবিলে চাপড় দিল। এই না হলে আমাদের মাইয়া আইস থেকে কাম শুরু করবে। সেজো যখনই সময় পাবে কাগজ খুঁজবে, অন্তত এই স্কুলের কাগজটা পাইলেও আমরা খাইয়া পড়া বেঁচে থাকতে পারুম। মাজেদ মেয়েকে বলল, ক্লাসে যা তুই, আর যা করবি সাবধানে করবি, রোজাইফারে যেন না বুঝে কিছু। সে যদি বাধ্য বালিকার মতো মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপরের কয়েকটা দিন সে যদি কেবল আনমনা হয়ে থাকে, কিভাবে কি করবে ভেবে কুল পায় না। রোজাইফের ঘরে ঢোকার কথা ভাবলেই তার গলা শুকিয়ে আসে। তবুও একদিন সুযোগ হয়ে গেল। নাহিয়ানের শরীর ভালো হয়েছে বলে ও কলেজে যেতে শুরু করেছে। সেদিন নাদিরার স্কুলে ডিবেট নাকি ইসের যেন প্রতিযোগিতা বলে আসতে দেরি হবে ওদের। সে কথা শুনে সে যদি পরিকল্পনা করলো আজ রোজাইফের ঘরে ঢোকার একটা সুযোগ নেবে। যদিও রোজাইফের রুমটা বেশিরভাগ সময় আটকানো থাকে। কলেজ থেকে ফিরে দ্রুত গোসল খাওয়া সেরে ঘুমের ভান করলো সেজুতি। খানিক বাদে পুরো বাড়ি জুড়ে নীরবতা নামতে সেজুতি পা টিপে টিপে রোজাইফের ঘরের সামনে এলো। লাগ ধরে মুথর দিতে এই দরজা খুলে গেল। সেজুতি পা টিপে টিপে ঘরে প্রবেশ করে দরজা চাপিয়ে দিল। বুকটা ধুকপুক করছে তার। বার কয়েক লম্বা শ্বাস নিলেও ছাড়লো। নিজেকে ধাতস্থ করে ছুটে এলো টেবিলের সামনে। টেবিলের উপরে রাখা ফাইলগুলো নেড়ে চেড়ে দেখলো খানিকক্ষণ। পরে তেমন কিছু পেল না। নিচের ড্রয়ারটা খোলার চেষ্টা করলো কিন্তু পারল না। এখানে ড্রয়ারটা লক করা। সেজুতে আলমারির কাছে এলো। পাল্লা খুলে কাপড় চোপড় দেখলো। আলমারির ড্রয়ার যথারীতি বন্ধ। ফিরে এলো টেবিলের কাছে। কোমরে হাত দিয়ে দেখছে পুরো রুমটা। টেবিলের ড্রয়ারটা দেখলো। এটা খুলতে পারলে বেশ হতো। চাবি কি সাথে নিয়ে গেছে নাকি রুমে রেখে গেছে? সেজুতি টেবিলের বই খাতা ফাইলের ফাঁকে ফাঁকে চাবি খুঁজতে লাগলো। আমার রুমে কি করছো? সেজুতের হাত থেকে বই পড়ে গেল। সে যেন স্ট্যাচু হয়ে গেছে। ভয়ে বুক শুকিয়ে গেছে। হাত পা কাঁপছে অনবরত। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই রোজাইফকে দেখলো ভ্রুকুচকে তাকিয়ে থাকতে। চোখের সন্দেহ। সেজুতে ঢুক গেলে হাসার চেষ্টা করলো। আমার আসলে গান শোনার ইচ্ছা হয়েছিল, তাই আপনার সাউন্ড বক্সটা নিতে আসছিলাম, কিন্তু কই রাখছেন খুঁজেই পাইতাছি না। রোজাইফ এগিয়ে এসে সেজুতির একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ নজর জরিপ করছে সেজুতিকে। আড়ষ্টতায় নজর নামিয়ে নিল সেজুতি। রোজাইফ আরও খানিকটা এগিয়ে এসে ওর বাম বাহুর পাশ দিয়ে হাত গলিয়ে দিল। সেজুতির বাম কাজ ছুঁয়ে গেল রোজাইফের হাত। নিঃশ্বাস শাস্ত্রে পড়ছে সেজুতির গলার কাজটাই। সেজুতির চুল থেকে আসা শ্যাম্পুর খানে ক্ষণিকের জন্য মোহগ্রস্ত হয়ে গেল রোজাইফ। মন চাইল সেজুতির লম্বা চুলে মুখ ডুবে থাকতে। অনেক কষ্ট করে নিজেকে সামনে নিল। এদিকে রোজাইফের এত কাছে আসতে গা শিরশির করে উঠল মেয়েটার। অস্বস্তিতে চোখ বুজে নিল সে। কিছু একটা এনে চোখের সামনে নাচালো রোজাইফ। এটাই খুঁজছিলে? চমকে তাকিয়ে ছোট সাউন্ড বক্সটা দেখলো সেজুতি। নার্ভাস হয়ে মাথা নাড়ল জোরে। রোজাইফ গম্ভীর হয়ে ওর হাতে তুলে দিল সেটা। অজুহাতটা ভালো ছিল। নেক্সট টাইম আরো শক্ত অজুহাত দিলে বিশ্বাস করতে সহজ হবে। সেজুতি চোখ দুটো গোল করে চাইল। কিসের অজুহাত? আমি সত্য বলতেছি। রোজাইফের চোখ দুটো জ্বলে উঠল মুহূর্তের জন্য। শীতল কণ্ঠে বলল, তুই মেয়ে না হলে এই মুহূর্তে মেয়েরে আত্মরা করতাম। নেহাত দিদা মেয়েদের সম্মান করতে শিখিয়েছে।
সে যদি ভয় পেয়ে গেল। ওর হাত কাঁপছে, সেটা সাউন্ড বক্সের কাঁপুনি দেখেই বোঝা যাচ্ছে। রোজাইফ সেদিকে তাকাতেই সে যদি ছুটে বেরিয়ে যেতে চাইলো ঘর থেকে। রোজাইফ পিছু ডাকলো। এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়, সে যদি ভালো হলে ভালো হবে না। সে যদি জবাব না দিয়ে পরিমরি করে ছুটল। রোজাইফের চোয়াল শক্ত হলেও হাত দুটো মুষ্টিবদ্ধ। যা অনুমান করেছিল ঠিক তাই হচ্ছে। ওর বিরুদ্ধে এবার এই মেয়েটাকে ব্যবহার করছে ওরা। কতটা নিজ মানসিকতা। তবে এবার রোজাইফও তাল দেবে, দেখবে কত দূর যেতে পারে এরা। এই খেলার শেষ দেখতে চায় সে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।